হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় শাহ এবং তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা দ্বিঘাত করণী যে ৯ নম্বর অধ্যায় আছে সেটা শুরু করব। তার আগে আমরা দ্বিঘাত করণীর কিছু প্রাথমিক ধারণা সেগুলো সম্বন্ধে ডিসকাস করব এবং শেষে বসে দেখি 9.1 এর প্রত্যেকটি অঙ্ক সলভ করব। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। তাহলে শুরু করা যাক আজকে। প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো দ্বিঘাত করণী কি জিনিস হয় সেটা। দ্বিঘাত করণীর আগে মূলত আমি বলে রাখি করণী কি। করণী বলতে এমন কিছু সংখ্যাকে বোঝায় যেগুলোর আমরা বর্গমূল করতে পারি না। যেমন ধরো √5, এই সংখ্যাটা নির্দিষ্টভাবে বর্গমূল বার করা যায় না। তারপর ধরো √7, এইগুলোকে বর্গমূল বার করা যায় না, এইগুলোকে আমরা করণী বলছি। এবার এইগুলোকে দ্বিঘাত করণী বলা হয় কেন? কেননা যদি আমরা √5 লিখি তাহলে √5 এর এই যে রুট রয়েছে, রুটের জন্য আমরা 1/2 লিখতে পারি। এটা বলে রাখি যে শুধুমাত্র যখন এরকম চিহ্ন থাকবে তার মানে সেটার কোনো কিছু, ধরো এখানে এক্স রয়েছে তার মানে এক্স টু দি পাওয়ার হাফ বোঝায়। যদি এরকম থাকে কিউব রুট থাকে তাহলে সেটা এক্স টু দি পাওয়ার 1/3 বোঝায়। 4 রুট যদি থাকে তাহলে হবে এক্স টু দি পাওয়ার 1/4 বোঝায়। এইভাবে প্রতিটা ধাপে ধাপে এগুলো বোঝায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রুটের মধ্যে কোনো রকম কোনো সংখ্যা থাকে না, তখন সেটা 1/2 অর্থাৎ 2 আছে রুটের মধ্যে, এটা ধরে নেওয়া হয়, ওর জন্য এক্স এর মাথায় 1/2 লেখা হয়। তো সেই হিসাবে যেহেতু এখানে 2 থাকছে, রুটের মধ্যে 2 থাকছে, এর জন্য এটাকে দ্বিঘাত করণী বলা হচ্ছে। এই 2 থেকেই দ্বিঘাত আসছে কথাটা। আশা করি তোমরা দ্বিঘাত করণী ব্যাপারটা বুঝতে পেরেছো। চলে যাই পরের টপিকে। প্লাস মাইনাস √5 আকারের সংখ্যাকে কি বলা হয়। এখান থেকে আমরা মূলত দুটো বিষয় শিখবো। একটি হলো শুদ্ধ দ্বিঘাত করণী কি হয় এবং আরেকটি হলো মিশ্র দ্বিঘাত করণী কি হয়। প্রথমেই যেটা লেখা রয়েছে যে এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে প্লাস মাইনাস √a আকারের সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলে। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা কি হয়। মূলদ সংখ্যা বলতে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p ও q হলো পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়াল টু 0 হবে, q নট ইকুয়াল টু 0 হবে, এখানে সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে বলেছে এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। তার মানে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে তার কখনো বর্গমূল বার করা যাবে না। আমরা তখনই কোনো সংখ্যার বর্গমূল বার করতে পারি না যখন সেই সংখ্যাটা অন্য কোনো সংখ্যার বর্গ না হয়, মানে হয় না যখন। যেমন ধরো √5 বা রুটের ভিতর যখন 5 রয়েছে, তাহলে এই যে 5 যেটা রয়েছে, 5 কোনো সংখ্যাকে গুণ করে বা তার বর্গ করলে 5 আসে না। ওর জন্য এখানে সেই ধরনের সংখ্যাগুলোকে বলেছে, যেমন যে সংখ্যাগুলোকে কখনোই তার বর্গমূল বার করা যায় না। সেরকম যদি সংখ্যা থাকে এবং তার আগে যদি প্লাস অথবা মাইনাস যে কোনো চিহ্নই থাকে না কেন, তা সেটাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলা হচ্ছে। এবার আসি মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীতে যেটা বলেছে যে a প্লাস মাইনাস √b এরকম আকারের সংখ্যা হলো মিশ্র দ্বিঘাত করণী, যেখানে a হলো একটি মূলদ সংখ্যা এবং √5 হলো শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে এখানে মিশ্র দ্বিঘাত করণীতে দুটো জিনিসের মিশ্রণ দেখতে পাচ্ছি বা কম্বিনেশন দেখতে পাচ্ছি। যেটা হলো, প্রথমটা হচ্ছে একটি মূলদ সংখ্যা থাকবে, যেটা আমি একটু আগে বললাম, মূলদ সংখ্যা মানে যেটাকে p/q আকারে লেখা যায়, এটা মূলদ সংখ্যা থাকবে। এবং এবার এটাও বলে রাখি, মূলদ সংখ্যার মধ্যে কিন্তু যেমন 5 পড়ে, 7 পড়ে, মানে মৌলিক সংখ্যাগুলো পড়ে যেগুলো বর্গমূল করা যায় না, সেই সংখ্যাগুলো পড়ে। আবার এমন সংখ্যাও পড়ে যে সংখ্যাগুলোর বর্গমূল করা যায়। তার মানে এর জায়গায় মানে যে কোনো সংখ্যা, মানে যে কোনো তোমার পূর্ণ সংখ্যা হতে পারে। এবং যেটা রুটের মধ্যে যেটা b রয়েছে সেটা মানে কিন্তু সবসময় √5 √7 এরকম কিছু না। কিছু কিছু ক্ষেত্রে আমরা ওইগুলোকে সলভ করার সুযোগও পাবো, কিন্তু সেক্ষেত্রে সেগুলোকে দ্বিঘাত করণী বলবো না। কিন্তু যে ক্ষেত্রে আমরা ওইগুলোকে সলভ করতে পারবো না, মানে যেগুলোর বর্গমূল বার করতে পারবো না, তখন কিন্তু মিশ্র দ্বিঘাত করণী তৈরি হবে। তো আমি যদি পুরো ঘটনাটাকে একবার সামারাইজ করি বা শর্টাইজ করি তাহলে বলতে পারি শুদ্ধ দ্বিঘাত করণী সেইগুলো যেগুলোর মধ্যে রুটের মধ্যে এমন কোনো সংখ্যা থাকবে যেগুলোকে আমরা বর্গমূল করতে পারবো না, মানে রুটটাকে তুলতে পারবো না। সেক্ষেত্রে তাদের আগে প্লাস মাইনাস যাই থাকুক না কেন সেগুলো শুদ্ধ দ্বিঘাত করণী। এই শুদ্ধ দ্বিঘাত করণীর আগে যদি একটা মূলদ সংখ্যা জুড়ে দেওয়া হয়, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এটা তখনই সেটা তৈরি হয়ে যাবে একটি মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীর দুটো পার্ট থাকে, একটা হলো মূলদ সংখ্যা এবং একটা হলো শুদ্ধ দ্বিঘাত করণী। আশা করি তোমরা এই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরের টপিকে চলে যাই। পরের টপিকে কিছু উদাহরণ হিসেবে এক্সপ্লেন করা হয়েছে। এখানে দেখুন, প্রথম যেটা দেওয়া রয়েছে যে আমরা জানি 5 স্কোয়ার ইকুয়াল টু 25, তার জন্য √25 করলে 25 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 5 কে লেখা যায় 5 স্কোয়ার এবং মাথায় থাকে 1/2। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো পাওয়ার গুণ হয়, তো সেই দুটো পাওয়ার গুণ হওয়াতে এটা হচ্ছে, এবং শেষে কি হচ্ছে, এই 2 কেটে যাচ্ছে
এবং এই 1 পড়ে থাকছে অর্থাৎ 5 পড়ে থাকছে। তাহলে 5 সংখ্যাটি 25 এর একটি বর্গমূল। ঠিক একই রকমভাবে 5 কিউব মানে 125, তেমনি যদি আমরা 125 এর কিউব রুট করি তাহলে আমরা পেয়ে যাবো 5। ওর জন্য এখানে 5 সংখ্যাটি 125 এর একটি ঘনমূল। ঠিক একই রকমভাবে যদি 5 টু দি পাওয়ার 4 625 হয় মানে 625 হয়, তার যদি আমরা √4 করি তাহলে সেক্ষেত্রে আমরা 5 পাবো এবং সেই 5 সংখ্যাটি 625 এর চতুর্থ মূল হয়। তাহলে বর্গমূল চিহ্নটির ক্ষেত্রে সাধারণত এই রুট চিহ্নটা ব্যবহার করা হয়, কিন্তু কখনোই এই 2 আছে এরকম সংখ্যাটা ব্যবহার করা হয় না। তাহলে যে মূলগুলির উপরে উল্লেখ করলাম তার প্রত্যেকটি মূলের সংখ্যা কিন্তু সবসময় তা নয়। এইখানে এই লাইনটা আসার আগে আমি একটা কথা বলে নিই যে এখানে দেখো স্পষ্ট বলে দিয়েছে বর্গমূল চিহ্নটির ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই রুট চিহ্নটা ব্যবহার করা হয়, কিন্তু কখনোই এটাকে ব্যবহার করা হয় না। তার মানে এটা থাকলেই তোমাদের ধরে নিতে হবে যে এর আগে একটি 2 আছে এবং সেটাকে যখন ভাঙানো হচ্ছে তখন কিন্তু এই যে এরকম 1/2 আকারে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু লিখতে হবে এবং সেটা মনে রাখতে হবে। এমন না যে নেই বলে ওটা নেই। মানে নেই বলে লিখব না এমন না কিন্তু। যেমন কোনো সংখ্যার আগে কোনো সমান সমানের পরে যদি কোনো সংখ্যা আমরা লিখি, তো এই সংখ্যার আগে আমরা চিহ্ন দিই না। কিন্তু সেখানে প্লাস আছে এটা ধরে নিই। তো সেরকমই ব্যাপার এটা। এখানে কিন্তু থাকুক না থাকুক সবসময় কিন্তু ধরে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে মূলগুলি উপরে উল্লেখ করলাম তারা প্রত্যেকে মূলের সংখ্যা, কিন্তু সবসময় তা হয় না। কিছু, কিছু উদাহরণ দিয়ে বলেছে, যেমন √2 এর কখনো আমরা বর্গমূল বার করতে পারি না। √3 এর কখনো বর্গমূল বার করতে পারব না। √5 এরও কখনো বর্গমূল বার করতে পারব না। কিউব √7 এরও বার করা সম্ভব না। 4√20 এরও বার করা সম্ভব না। 5√25 এটারও আমরা কোনোদিনও বর্গমূল বার করতে পারব না। অর্থাৎ এরা মূলদ সংখ্যা নয়। তাহলে এরা সুনির্দিষ্ট দশমিক মান সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না। কেন এরা মূলদ সংখ্যা না? কেননা এদের সুনির্দিষ্ট দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না। তার মানে তুমি করতে থাকো, করতে থাকো, এর কোনো শেষ নেই। মানে একটা নির্দিষ্ট টাইম পর যে এটা নির্দিষ্ট কয়টা সংখ্যা বা কটা স্টেপ তুমি করার পর বর্গমূল বার করছো, সেই সময় কটা স্টেপ বার করার পর যেটা কমপ্লিটলি বর্গমূলটা বেরিয়ে আসবে এমন না। তুমি যতদূর করে যাবে ততদূর পর্যন্ত এটা হতে থাকবে। ওর জন্য এদেরকে বলা হচ্ছে এদের সুনির্দিষ্ট কোনো দশমিক মান সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না। অর্থাৎ এরা অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলোকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। যেগুলোকে এরকম বার করা যাচ্ছে না। সেগুলো শুদ্ধ দ্বিঘাতকরণীর মধ্যে চলে আসবে। এবার চলে যাই পরের টপিকে। এখানে বলেছে কিন্তু সকল দ্বিঘাতকরণী কি অমূলদ সংখ্যা? তাহলে প্রশ্নটা হলো যেসব সংখ্যাগুলোকে আমরা দ্বিঘাতকরণী করছি তার মানে করণী মানে যেগুলোকে বর্গমূল করা যাচ্ছে না, সেগুলো দ্বিঘাতকরণী হয়ে আসছে। তা সেইগুলোতেও দ্বিঘাতকরণী দশমিক মান সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না। তাই এগুলো অমূলদ সংখ্যা হচ্ছে। কিন্তু সবসময় সেটা হয় না। যেমন পাইয়ের মান আমরা জানি 22/7, সেই পাইয়ের যদি আমরা বর্গমূল বার করি তাহলে সেটা কখনো দ্বিঘাতকরণী হতে পারে না। কারণ সেগুলো অমূলদ সংখ্যা না। তার মানে এটা একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম। এটা বিশেষভাবে মনে রাখবে। এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনও আছে যে যে পাই আছে সেটা একটি অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। একদম মাথার ভিতর ঢুকিয়ে রাখো। ব্যতিক্রম যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই। চলে যাই পরের টপিকে। এখানে দেখো বলেছে √4 √25 এটা কি দ্বিঘাতকরণী? যেটা আমি প্রথম দিকে বলতে যাচ্ছিলাম। এখানে হচ্ছে √5 এবং 25 এরা যেহেতু রুটের মধ্যে রয়েছে দেখে মনেই হতে পারে যে এগুলো দ্বিঘাতকরণী। কিন্তু বাস্তবে সেটা না। কেন? কেননা √4 কে ভাঙিয়ে আমরা 2 লিখতে পারি। অর্থাৎ মূলদ সংখ্যা পাচ্ছি। আবার √25 কে ভাঙিয়ে আমরা 5 লিখতে পারি। অর্থাৎ মূলদ সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এরা অমূলদ সংখ্যা না। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে ভেতরে ব্র্যাকেটে, এই যে রুটের ভিতর যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। যদিও এগুলো রুটের ভিতর রয়েছে তা সত্ত্বেও এগুলোকে কিন্তু করণী ভাবার কোনো কারণ নেই। চলে যাই পরের টপিকে। যেখানে বলেছে দুটি শুদ্ধ দ্বিঘাতকরণী √8 এবং √32 একই করণী √2 এর মূলদ গুণিতক, এরকম শুদ্ধ করণীকে কি বলে? অর্থাৎ এখানে যেটা আমরা ধারণা পাবো সেটা হলো সদৃশ্য করণী। ব্যাপারটা বলছে কি 2 বা তার বেশি শুদ্ধ দ্বিঘাতকরণী যদি একই করণীর মূলদ গুণিতক হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ্য করণী বলে। আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি এই 8 এবং 32 থেকে কেন এদের সদৃশ্য করণী বলে। তার আগে আমি একটা বলি, আমরা ছোট ক্লাসে ক্লাস 7 এ আমরা শিখেছিলাম যে 2x, 3x, 5x স্কোয়ার, 7x স্কোয়ার, 8x স্কোয়ার যাই লেখো না কেন, এইগুলো হচ্ছে সদৃশ্য পদ। সদৃশ্য পদ, এরাও সদৃশ্য পদ। কিন্তু যদি আমরা এরকম লিখি 2x, 5x স্কোয়ার, তাহলে কিন্তু এগুলো অসদৃশ্য পদ। এগুলো তখন অসদৃশ্য পদ হয়ে যায়। তাহলে ব্যাপারটা কনসেপ্টটা কি? যেহেতু এখানে x গুলো আছে সবার মধ্যেই তার জন্য সদৃশ্য পদ হচ্ছে। এখানে সবার মধ্যে x স্কোয়ার আছে তার জন্য এটা সদৃশ্য পদ হচ্ছে। কিন্তু যখন আমরা
একটা এক্স আছে, একটা এক্স স্কোয়ার আছে, তখন সেগুলো অসদৃশ্য পদ হচ্ছে। তাহলে এটাই ছিল মেন কনসেপ্ট, যেটা আমরা ক্লাস 7 এ করেছিলাম। এখানে ঠিক সেম কনসেপ্ট লাগবে। কিভাবে? দেখো, এখানে যেটা বলেছেন √8, তা √8 কে যদি আমরা লিখি, √8 কে কি লেখা যায়? লেখা যায় ভেঙে 2 ইন্টু 2 ইন্টু 2। রুটের ভিতর যদি 3টে 2 থাকে, তার মানে তার থেকে আমরা দুটো 2 কে রুটের বাইরে বার করতে পারি, অর্থাৎ দুটো 2 এর জন্য আমরা একটা 2 পাবো। তাহলে 2 বেরোলো আর ভেতরে রয়ে গেল √। যদি আমরা 32 কে যদি আমরা ভাঙি ঠিক একই রকম ভাবে, তাহলে এটা পাবো আমরা 16 দুগুণী 32, 8 দুগুণী 16, তারপরে 4 দুগুণী 8, এইভাবে পাবো। টোটাল 5টা 2 পাবো, এবং তার মধ্যে থেকে দুটো, এই দুটোর জন্য একটা 2 বেরোবে, এই দুটোর জন্য একটা 2 বেরোবে, অবশিষ্ট একটা থেকে যাবে। তাহলে 4√2 হবে। তাহলে এখানে দেখো এই যে √2 পার্টটা আছে, এখানেও আছে, এখানেও আছে। ওর জন্য এদেরকে আমরা সদিশ্য পদ বলবো না, যেহেতু এটা করণী, তার জন্য এদেরকে সদিশ্য করণী বলবো। পদ না কিন্তু কখনোই, পদটা ছিল ব্যাপারটা আলাদা, এটা আলাদা, এটা করণীর মধ্যে। তো এখানে এদের কেন সদৃশ্য করণী বলা হচ্ছে? কারণ এদের প্রত্যেকের মধ্যে এই √2টা রয়ে গেছে, ওর জন্য। তার মানে মেন কথা বোঝা গেল, সদৃশ্য করণী সেইগুলোকেই ধরবো যেগুলোর রুটের মধ্যে যে অংশটা ভাঙানোর পর, অবশ্যই ভাঙানোর পর, এমন না প্রথম অবস্থায়। যেমন প্রথম অবস্থায় 8 আর 32 কে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে কার ভিতর কি থাকতে পারে। এক্ষেত্রে ছোট সংখ্যার সময় অনেক সময় আমরা মাথা খাটিয়ে বার করেও নিতে পারি, কিন্তু খুব বড় সংখ্যা হলে তখন সেটা বার করা মুশকিল হয়। তার জন্য সেটাকে কমপ্লিটলি আগে দেখবে ওটাকে পুরো ভাঙানো যাচ্ছে কিনা, পুরো রুটের ভিতর থেকে কি কি বার করা যাচ্ছে সেটাকে বার করে নেবে। বার করে নেওয়ার পর তারপর দেখবে যে কতটুকু অংশ রুটের ভিতর রইল। সেই অংশটার ভিত্তিতে সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী সেটা যাচাই করবে। এখানে কিন্তু প্রাইমারি একদম দেখার মাত্র এটার অসদৃশ্য এটা সদৃশ্য এরকম ভাবার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছো সদৃশ্যকরণী কি, এবং এটা খুবই কাজে লাগবে পরবর্তী অঙ্কতে। আমি বলবো সময় মতো, এটা মাথায় রাখো সদৃশ্যকরণী। চলে যাই পরের টপিকে। পরের টপিকে যেটা আছে অসদৃশ্যকরণী সম্পর্কে বলা হয়েছে। এই অসদৃশ্যকরণী কি? অসদৃশ্যকরণী বলতে একটু আগে যে আমি অসদৃশ্য পদ বললাম সেটাই বলেছে, যে √12 এবং √28 দিয়েছে। এইগুলো অসদৃশ্যকরণী উদাহরণ। তার সাথে সাথে একটা বিশেষ জিনিস লিখেছে, যদি m ও n দুটি এমন পরস্পর মৌলিক সংখ্যা হয় যারা পূর্ণবর্গ না, অর্থাৎ m আর n কে কখনোই বর্গমূল করা যায় না, সেরকম ক্ষেত্রে রুটের মধ্যে যদি তারা থেকে যায় তাহলে সেইগুলোকে অসদৃশ্যকরণী বলছে। এবং এটাও বলছে যে 15 এবং 22 দুটি পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের গসাগু 1। আমরা জানি যেসব সংখ্যার গসাগু 1 হয় তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে 15 এবং 22 কেউই পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এগুলো অসদৃশ্যকরণী হবে। তাহলে অসদৃশ্যকরণী বার করার সহজ নিয়ম কি? সহজ নিয়ম এটাই যে রুটের ভিতরে যে সংখ্যা দুটো রয়েছে তার গসাগু বার করব। গসাগু বার করে দেখব যে যদি সেটা 1 হয়, শুধুমাত্র 1, মানে আমি বলছি না যে গসাগু বার করে আরো কিছু হয়। যদি শুধুমাত্র 1 হয় তাহলে সেক্ষেত্রে ওই দুটো করণীকে আমরা অসদৃশ্য করণী বলবো। এছাড়া আর কিভাবে বার করা যায়? আমি সেটাও এক্সপ্লেন করবো আগের অঙ্কের মতো, সদৃশ্য করণীর মতো। এখানে √12, এই √12 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এখানে দেখো দুটো 2 এর জন্য আমরা একটা 2 পাবো, কিন্তু 3টা ভেতরে থেকে গেল। ওকে, নেক্সট 28। 28 মানে 4 7 28 হয়, তার মানে এখানে 2 ইন্টু 2 ইন্টু 7 হবে। তো সেখান থেকে আমরা লিখতে পারি 2√7। এখানে লক্ষ্য করে দেখো যে প্রথম যে দ্বিঘাত করণী যেটা দিয়েছে সেটার মধ্যে রয়েছে √3, এবং যেটা দ্বিতীয় দিয়েছে তার মধ্যে রয়েছে √7। তার মানে এই যে রুটের ভিতরে অংশগুলো যেগুলো আলাদা আলাদা রয়েছে, প্রথমটায় √3, পরেরটা √7, এই কারণে এদেরকে আমরা অসদৃশ্য করণী বলবো। তাহলে এরকম ভাবেও কিন্তু বোঝা যায় যে কি হবে, করণীটা সদৃশ্য হবে না অসদৃশ্য। আশা করি সদৃশ্য এবং অসদৃশ্য করণীর কনসেপ্ট তোমাদের মাথায় এসেছে। এখানে একটা বিষয় বলে রাখি, যেমন আমরা সদৃশ্য পদগুলিরই যোগ বিয়োগ করতে পারতাম বীজগণিতে, আগে করেছি, ঠিক একই রকম ভাবে সদৃশ্য করণীগুলিরই শুধুমাত্র যোগ বিয়োগ সম্ভব। অসদৃশ্য করণীর মধ্যে কখনোই যোগ বিয়োগ হবে না। অর্থাৎ যদি দুটো সদৃশ্য করণী হয় তবেই আমরা তাদের যোগ বা বিয়োগ করে যোগফল বিয়োগফল বার করতে পারবো, কিন্তু সেগুলো যদি অসদৃশ্য করণী হয় তাহলে সেগুলোর কখনোই যোগ বা বিয়োগ করে আমরা কোনো মান বার করতে পারবো না, যেমনটা কিনা আমরা সদৃশ্য পদের ক্ষেত্রে অসদৃশ্য পদের ক্ষেত্রে করতাম। হ্যাঁ, এবার হচ্ছে গুণ ভাগের প্রসঙ্গে আছে। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু সদৃশ্য পদের মধ্যে গুণ হবে, অসদৃশ্য পদের মধ্যে গুণ হবে। ভাগের ক্ষেত্রে সদৃশ্য পদেরও ভাগ হয়, অসদৃশ্য পদেরও ভাগ হয়। আমরা অঙ্কের মাধ্যমে সেরকম দেখব।
তা আমরা চলে এসেছি কোষে দেখি 9.1। এখানে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, এরকম আমাদের বার করতে বলেছে। তাহলে এক এক করে আমরা একের দাগে টোটাল 5টা অঙ্ক আছে, আমরা একটা একটা করে 5টা অঙ্ককেই সলভ করব। শুরু করি তাহলে প্রথম অঙ্ক বলেছে √175। এই √175কে আমরা ভেঙে কি লিখতে পারি? এবার আমরা 175কে কি লিখতে পারি এটা বার করার জন্য সাইডে তার লসাগু করে নেব। আমি মুখে মুখেও বার করতে পারতাম, কিন্তু আমার মনে হয় যেটা তোমরা বাস্তবে করবে সেরকমটা দেখানোই ভালো, সেটা তোমাদের কাজে দেবে। ছোট সংখ্যা হলে মুখে মুখে আমাদের লসাগু করার দরকার পড়ে না, সেগুলো আমরা মুখে মুখে বার করতে, কিন্তু একটু বড় সংখ্যা হলে লসাগু করে নেওয়াটাই ভালো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাহলে এখানে 3 5 15, 5 5 25, আবার 5 বার যাবে, 5 7 35। তাহলে আমরা দুটো 5 একটা 7 পেলাম, সেটা এখানে লিখে দেবো। 5 × 5 × 7। তাহলে এখান থেকে দুটো 5 এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে এবং একটা 7 থেকে যাবে। তাহলে এটা হলো আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এখানে 5 হলো মূলদ এবং অমূলদ হলো √7। তা সেটার মাঝখানে রুটের আগে এবং 5 এর মাঝখানে, মানে 5 এবং √7 এর মাঝখানে কিছু নেই, মানে ওখানে গুণ চিহ্ন আছে, তো সেই হিসেবে এটা গুণফল আকারে প্রকাশ হবে। চলে যাই 2 নম্বরের অঙ্কটা। অঙ্কতে যেটা বলেছে যে 2 × √112। 2 ইন্টু মানে আগে অলরেডি 2 গুণ করাই আছে, তাহলে আমরা এখান থেকে লিখবো 2 √ওভার দেবো এবং 112 দিয়ে লসাগু করে নেবো। 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 14 দুগুণে 28, 2 দিয়ে করলে 7 দুগুণে 14। এখানে লিখে দেবো 4টে 2 এবং একটা 7। তাহলে এখান থেকে লিখবো 2, দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে, আবার দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে এবং তার সাথে √7 ছিল, সেটা যেহেতু একটাই রয়েছে ওটা বেরোতে পারবে না রুটের থেকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 8√7। এই আমাদের। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা ডিটেলসে বুঝতে পারছো, তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখন বাড়িতে বসে রয়েছে, টিচারের অভাবে কোনো হয়তো তাদের লেসেন যে কমপ্লিটগুলো, তাদের যে অঙ্কর যে কাজগুলো রয়েছে সেগুলো তারা কমপ্লিট করতে পারছে না, তাদের উপকার হবে। তাই নিজেদের বন্ধুদের সাথে এটা অবশ্যই শেয়ার করো। আর যারা এখনো অবধি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আমি কিন্তু এখন কন্টিনিউভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড করব একের পর এক। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, এই চ্যানেলকে লাইকস, শেয়ার এবং সাবস্ক্রাইব। পরের অঙ্কতে চলে যাই। পরের 3 নম্বর অঙ্কতে যেটা বলেছে √108, এটা বার করতে হবে। তা লিখবো 3 নম্বর √108। তাহলে এখানে 108 এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো প্রথম 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 27 দুগুণে 54, 3 দিয়ে করলে 3 নং 27, আবার 3 তিরিখে 9। তাহলে আমরা দুটো 2, 3টে 3 পেলাম। তাহলে দুটো 2, 3টে 3 লিখে দেবো। তাহলে দুটো 2 এর বদলে একটা 2 বেরোলো, দুটো 3 এর বদলে একটা 3 বেরোলো, কিন্তু একটা 3 থেকেই গেল, সেটা এখানে থেকে যাবে। তাহলে এখানে 6√3 হলো। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তারপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে যেটা বলেছে √125। রুট তাহলে এখানে রুট যে 125 বলেছে, সে 125 এর লসাগু করবো, যদি অনেকেই মুখে মুখে করে নেবে। 5 5 25 হয়ে গেল। তাহলে আমরা 3টে 5 পেলাম, তাহলে দুটো 5 বদলে একটা 5 আর একটা 5 থেকে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। চলে যাই একের দাগের লাস্ট অঙ্কতে, 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্কতে যেটা বলেছে যে 5 ইন্টু √119। এখানে আমরা 119 এর লসাগু করে নেবো। তাহলে 7 17 119 হয়। এবার দেখুন, আমরা যদি এখানে লিখি রুটের মধ্যে 7 ইন্টু 17, এখানে 7 আর 17 সিঙ্গেল রয়েছে, মানে এদের কোনো জোড়ায় কোনো সংখ্যা নেই, তার জন্য এখানে 7 আর 17 কোনোটাই বেরোতে পারবে না, তাহলে পুরোটাই ওর ভিতরে থেকে যাবে, অর্থাৎ যেটা অঙ্ক দিয়েছিল সেই অঙ্কটাই আমাদের answer। এখান থেকে আমরা কিছু বার করতে পারবো, এটাই ফাইনাল। এবার চলে যাই 2 নম্বর অঙ্কের দিকে। 2 নম্বর অঙ্কতে যেটা বলেছে প্রমাণ করি যে √108 বিয়োগ √75 সমান সমান √3।
তাহলে এখানে যেহেতু প্রমাণ করিয়ে লিখেছে তার জন্য আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। লিখব বাম পক্ষ সমান সমান √108 বিয়োগ √75। তাহলে এখানে √108 এটাকে আমরা ভাঙাবো ফার্স্টে। 108 এর লসাগু করলে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 7 দুগুণে 54, 3 নং 27, 3 তিরিশে। তাহলে এখানে লেখা যায় কি 2 2 আর 3 3। তার পাশাপাশি এবার আছে 75। 75 মানে আমরা জানি 5 15 75। তাহলে এখানে আমরা লিখব 3 গুণ 5 5 15, তার সঙ্গে আরো 5, 75 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে, দুটো 3 এর বদলে একটা 3 এবং একটা রুট, একটা 3 রুটের মধ্যে থেকে যাবে। এখানে দুটো 5 এর মধ্যে একটা 5 বেরোবে, তাহলে 5 এক রুটের মধ্যে থেকে যাবে 3। তাহলে এখানে করলে 6√3, 6√3 বিয়োগ 5 রুট। এখানে দেখো এই যে √3, দুটোর মধ্যে √3 থাকার জন্য এটা সদস্যকরণ হয়ে গেল এবং সদস্যকরণের মধ্যে আমি বলেছিলাম যোগ বিয়োগ সম্ভব। তার জন্য এদের বিয়োগ করে 6টা √3 থেকে 5টা √3 বাদ গেলে একটা রুট। এইভাবে হিসাব করবে যেমন কেন আমরা ছোটবেলায় করতাম যে 6টা x এর মধ্যে থেকে 5টা x চলে গেলে একটা x থাকবে, ঠিক সেরকম ভাবে। তারপরে এখানে আমরা লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। ব্যাস আমাদের অঙ্ক শেষ। 2 নম্বর অঙ্ক এখানেই কমপ্লিট। চলে যাই পরের অঙ্কতে। পরের 3 নম্বর অঙ্কতে যেটা বলেছেন যে √98 যোগ √8 বিয়োগ 2 ইন্টু √32 সমান সমান √। এটা দেখায় যে মানে এটাও প্রমাণ করতে বলেছে, এটাও আমরা বাম পক্ষ ডান পক্ষ হিসেবেই করবো। বাম পক্ষ √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা আমাদের বাম পক্ষ দিয়েছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। তো ফার্স্টে 98 এর লসাগু করা যাক। 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তারপরে 7 7। তাহলে এখান থেকে আমরা পাবো একটা 2 লসাগু করে লেখার সময় রুটের ভিতরে যখন লিখছো তখন সংখ্যাগুলোকে তাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে এবং একই সংখ্যাগুলোকে পরপর রাখার চেষ্টা করবে। এতে কি হয় আমাদের হিসাব করতে সুবিধা হয়। 8 মানে হচ্ছে 3টে 2, তাহলে এখানে দিলাম। আর 32 ছিল, 32কে আমরা নিচে লিখি, ওখানে জায়গায় নাও ধরতে পারে। তা 32-এর যেটা আছে 32কে আমরা ভাঙলে টোটাল 5টা 2 পাই। আমরা আগে লসাগু করেছিলাম সেখান থেকেই বলছি আমি। তাহলে 3টে 4টে এই 5টা 2। এবার দেখো দুটো 7-এর বদলে একটা 7 বেরোবে, তার মানে 7√2 হয়ে যাবে এটা। দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে, তাহলে এটা 2√2 হয়ে যাবে। এখানে আগে থাকতেই সংখ্যার আগে একটা 2 ছিল, তাহলে 2 থাকবে। এবার দুটো 2 এর বদলে আরেকটা 2, আরো দুটো 2 এর বদলে আরেকটা 2 এবং শেষে √2 থাকবে। তাহলে 7√2 মাইনাস 2√2, এখান থেকে আমরা পেয়ে যাব 8√2 কত হয়। এবার ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এখানে দেখো, এখানে 2√2 আগে এটা প্লাস ছিল, তাহলে এটা প্লাসই হবে। 7 আর 2 এ 9 হচ্ছে, মানে 7√2 প্লাস 2√2 মানে 9√2। সেখান থেকে 8√2 বাদ দিলে আমরা একটা √2 পাবো, লিখে দেবো 8, শুধুমাত্র একটা √2 পাবো। এবং সেটাই আমাদের ডান পক্ষ ছিল, তার এখানে লিখবো ডান পক্ষ। এখানে আমাদের ওটা শেষ হচ্ছে। চলে যাই 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কতেও বলেছে দেখাই যে 3 ইন্টু √48 বিয়োগ 4 ইন্টু √75 যোগ 192 সমান সমান 0 হয়। তাহলে এটাও আমরা বাম পক্ষ দিয়েই শুরু করব। লিখব বাম পক্ষ সমান সমান 3 √48 বিয়োগ 4 √75 যোগ 192। তাহলে 48-এর লসাগু করে লিখবো আমরা 3 ইন্টু 48-এর লসাগু আমরা টোটাল পেয়েছি 4টে 2 একটা 3,
তাহলে 4টে 2 লিখবো, 1 2 3 4, 4টে হলো। এছাড়া একটা 3 ছিল। তারপরে আছে বিয়োগ 4, বিয়োগ 4। 75কে ভাঙলে 5 15 75, তাহলে 3 × 5 × 5। এবার যেটা আছে প্লাস 192, সেটা নিচে লিখি। 192কে লসাগু করলে 2 বার দিলে পাবো 96, আবার 2 বার দিলে পেয়ে যাবো 48। এবং এরপর আর লসাগু করার দরকার নেই, কারণ আমরা 48-এর লসাগু একটু আগেই করেছি, সেখান থেকে আমরা লিখে দিতে পারি। আবার নতুন করে 48-এর লসাগু করা মানে শুধুমুধু সমান হয়, এটা না করে আগেরটা থেকে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তা টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে? টোটাল আমরা এদিকে 2টো 2 আর ওইদিকে 4টে 2, টোটাল 6টা 2 এবং একটা 3। তাহলে 1টা 2টো 4টে 5টা 6টা এবং একটা 3। এই ছিল টোটাল আমাদের লসাগু। এবার আমরা লিখে দেবো পরের লাইনে 3। দুটো 2 এর বদলে একটা 2 বসবে, এখানে দুটো 2 এর বদলে আরেকটা 2 বসবে এবং √3। এখানে 4, দুটো 2 এর বদলে দুটো 5 এর বদলে একটা 5 বসবে, প্লাস এখানে ছিল দুটো 2 এর বদলে একটা 2, আবার দুটো 2 এর বদলে একটা 2, আবার দুটো 2 এর বদলে একটা 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√3 বিয়োগ 20√3, তারপরে যোগ 8√3। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবে 12 আর 8 20 হচ্ছে, 20√3 থেকে 20√3 বিয়োগ করলে 0 হবে, যেটা কিনা আমাদের ডান পক্ষ বলেছে। এখানে লিখে নিতে হবে ডান পক্ষ। আশা করি 4 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলে যাই পরের অঙ্কতে। পরের 5 নম্বর অঙ্কতে বলেছে সরলতম মান নির্ণয় করো। একটু আগে যে অঙ্কগুলো আমরা প্রমাণ করলাম সেই অঙ্কগুলোর মতনই, শুধু ওখানে পার্থক্য ছিল প্রমাণ করি বা দেখাও যে বলেছিল বলে বাম পক্ষ ডান পক্ষ করতাম, এখানে সেরকম করার দরকার নেই, সিম্পল সরল করব। সবার ফার্স্টে অঙ্কটা ঢুকে নেওয়া যাক। তাহলে √12 প্লাস √18 প্লাস √7 মাইনাস √30। এখানে 12 যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই 6 দুগুণে 12 বা 3 4 12 লিখতে পারি। তার মানে দুটো 2 আমরা পাচ্ছি এবং একটা 3 পাচ্ছি। ছোট যেহেতু মুখোমুখি করা যায়। তারপরে ছিল প্লাস √18 ছিল। 18 লসাগু করলে আমরা 9 দুগুণে 18, তার মানে একটা 2 তো পাবোই। তারপরে 3, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, তারপরে 3 6 18 হয়ে গেল 27। 27-এ লসাগু করলে আমরা 3টে 9 পাই, কারণ আমরা জানি 3 এর কিউব 27 হয়। 32, 32কে ভাঙলে আমরা টোটাল 5টা 2 পাই, একটা দুটো নিচে দুটো আরো লিখে দিলাম। দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে, তাহলে এখানে 2 × √3, 3 যেহেতু একটা রয়েছে দুটোর মধ্যে থেকে যাবে। দুটো 3 এর বদলে একটা 3 বেরোবে, তাহলে 3√2 প্লাস দুটো 3 এর বদলে একটা 3, 3√3 এবং 4টে যে জোড়া তৈরি হচ্ছে, মানে আমি এই দুটোকেই নিলাম সুবিধার জন্য, তাহলে এই দুটো 2 এর থেকে একটা 2 বেরোবে এবং নিচের জোড়া দুটো 2 থেকে একটা 2 বেরোবে এবং একটা 2 রুটের মধ্যে থেকে যাবে। এবার দেখো ভালো করে, এখানে কিন্তু সদৃশ্য পদ এবং অসদৃশ্য পদ দুটোই তৈরি হচ্ছে। তাহলে 2√3 এবং 3√3 এরা সদৃশ্য পদ, তাহলে এখান থেকে লেখা যায় 5√3 প্লাস 3√2, আর এখান থেকে আসছে -4√, এটা করলে কি হবে 5√3। এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে একটা √2 পড়ে যাবে, তাহলে 5√3 -√2, এটাই আমাদের অ্যান্সার হবে। লিখবো নির্ণয় সরল ফল 5√3 - আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলে যাই পরের অঙ্কতে। এখানে বলেছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে আমি একটা লজিক মেনটেন করি সবসময়, বা যেটা বুঝতে সাহায্য করে, আমি স্টুডেন্টদের বলি আমি ভাবতে সিম্পল সংখ্যা ভাবো। এরকম অঙ্ক আমরা আগেও করেছি, আমরা সংখ্যা দিয়ে করেছি, এক্স দিয়ে করেছি, এখন রুটের এই করণী দিয়ে করছি। পার্থক্য হচ্ছে শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টাচ্ছে, কিন্তু মেন যে কনসেপ্ট সেটা কিন্তু একই রয়েছে। সিম্পলি ভাবো, এই √5 প্লাস √3 জায়গায় একটা সংখ্যা ধরে নাও, ধরো 5ই ধরে নাও। 5-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 7 হবে?
তো সবাই বলবে হ্যাঁ পাচ্ছি, 2 যোগ করতে হবে, কারণ আমরা 7 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি। তার মানে ভালো করে বুঝবে, আমি বলেছি 5 এর সাথে কত যোগ করলে 7 হবে, তোমরা বলছো 7 থেকে 5 বিয়োগ করতে। তার মানে এখানে লাস্টের সংখ্যাটা বিয়োগ ফার্স্টের সংখ্যা, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে আমাদের লাস্টে কি দেওয়া আছে সেটা করব। লাস্টে কি দেওয়া আছে? লাস্টে দেওয়া আছে 2√5 বিয়োগ ফার্স্টে। তাহলে এটা বিয়োগ করলে কি হবে? প্রথম আগে ব্র্যাকেটটা তুলতে হবে, তার জন্য চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 2√5 থেকে একটা √5 বাদ গেলে তাহলে থাকে √5 মাইনাস √, এটাই আমাদের অ্যান্সার। এটা যোগ করলে 2√, আদৌ এটা হচ্ছে কিনা যদিও দরকার নেই, এখানে অঙ্ক শেষ, তাও আমি দেখাচ্ছি আদৌ হচ্ছে কিনা আমি দেখি। তাহলে আমরা √5 প্লাস √3 সঙ্গে যদি আমরা √5 মাইনাস √3 যোগ, তাহলে কি এখানে √3 কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমরা 2√5 পাবো, কারণ আমাদের যেটা বলেছে 2√5 পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি। কিন্তু এটা প্রসেসটা দরকার নেই, এটা মাথায় রাখলে প্রসেসটা দরকার নেই, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আমি করলাম। চলে যাই পরের অঙ্ক। এই অঙ্কটাতে বলেছে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তো এখানেও আমি আগের অঙ্কটার মতো সহজে ভাবার জন্য বলবো যে 7 থেকে কত বিয়োগ করলে 3 হয়। আমি এখান থেকে সংখ্যাগুলো নিলাম, 7 থেকে কত বিয়োগ করলে 3 হয়। সবাই আমাকে উত্তর দেবে 7 মাইনাস 4 করলে 3 হয়, সবাই এটা বলে দেবে। তার মানে আমরা কি করছি? আমরা বলেছি যে 7 থেকে কত বিয়োগ করলে 3 হয়, সবাই বলে দেবে 7 থেকে -4 করলেই 3 হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে 4টাকে পেলাম কি করে? সেটা পাওয়ার জন্য আমাদের এটা করতে হওয়ার দরকার নেই, আমাদের বলে দিয়েছে 7 থেকে কত বিয়োগ করলে 3 হয়, তার মানে আমাদের এই দুটো সংখ্যাকে কাজে লাগাতে হবে, অন্য কোনো সংখ্যাকে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 7 মাইনাস 3 করে এই 4 বার করব, যেটা কিনা এখানে আমরা বার করেছিলাম। তা আসল প্রসেস কিন্তু এটা, এটা কিন্তু কখনোই না। যে দুটো সংখ্যা দিয়েছে সেই দুটোকে নিয়ে ভাবতে হবে যে কিভাবে বেরোচ্ছে। তার মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলে তবে আমরা পাচ্ছি। এখানেও ঠিক তাই করব, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। 7 মাইনাস √3 মাইনাস 3 প্লাস √3। যেহেতু ব্র্যাকেটের মধ্যে আমরা দুটো সংখ্যাকে লিখছি, তার জন্য অবশ্যই কিন্তু একটা ব্র্যাকেটের প্রয়োজন আছে, যেহেতু মাইনাসটা চেঞ্জ হয়। -3 প্লাসে মাইনাসে করলে -√3। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -√3 বা -√3 মিলে 2√3 হবে, এবং 7 থেকে 3 মাইনাসে 4 হবে, তাহলে 4 মাইনাস 2√3 হবে। এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি, 2 কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে লিখব 2 -√3। তারপরে এটা সিতে বলেছে যে এত এত এর যোগফল কত, মানে এগুলোকে জাস্ট যোগ করতে হবে, আর কিছুই না। আমরা যোগ করি। তো ফার্স্টে এটা রয়েছে 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7 এরকম রয়েছে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে আসলে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে সদস্যকরণী এবং অসদস্যকরণীর যোগফল, আর কিছুই না। তাহলে আমরা সদস্য পদগুলো যোগ করব। প্রথমত যেগুলো হচ্ছে করণী না সেগুলোকে আগে লিখবো। এখানে 2 আর 2 করণী না, তাহলে এখানে 4 হচ্ছে, √3 মিলে হচ্ছে 2 প্লাস √3। এছাড়া আমরা কোনো আর সদস্য পদ পাচ্ছি না, তাহলে পরপর যেগুলো আছে সেগুলোকে লিখে যাব, ব্যাস। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7, লিখে দেবো নির্ণয় যোগফল সমান সমান এটা, তাহলেই শেষ হয়ে যাবে। চলে যাই পরের অঙ্কতে। ডি এর অঙ্কটা বলেছি এত থেকে এত বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। আগেরটা যোগ করতে দিয়েছিল, এটা বিয়োগ করতে, বেশ ভালোই অঙ্ক, ক্লাস 10-এ বসে যোগ বিয়োগ করতে দিই। এখানে 10 মাইনাস √11 দিয়েছে, তার থেকে বিয়োগ করতে বলেছে -√5। লক্ষ্য করে দেখবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে কিনা। 3√11, তাহলে এখানে ব্র্যাকেটগুলো ফার্স্টে তুলে নিই। তাহলে এখানে 10 মাইনাস √11 মাইনাস, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 5, প্লাসে মাইনাসে মাইনাস 3√11। এখানে সদস্য পদ বলতে এটা এবং এটা এবং এটা এবং এটা, তাহলে হচ্ছে 10 এবং 5 মিলে 15, এবং সদস্য করণীগুলো যোগ করি তাহলে আমরা 4√11, এটাই আমাদের অ্যান্সার হবে 15 মাইনাস 4√11। লিখে দেবো নির্ণয় বিয়োগফল সমান সমান এটা, তাহলে আমাদের অঙ্ক কম। এই অঙ্কতে যেটা বলেছে
যে -√5 প্লাস √7 এবং √7 প্লাস √3 যোগফল থেকে, মানে ওদের যোগফল আগে বার করতে হবে, যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। ফার্স্টে যোগফল বার করব, তারপর যা বেরোবে তার থেকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখে নেব -5 প্লাস √7 যোগ করতে বলেছে, যোগ চিহ্ন, √7 প্লাস √2, তাহলে এখানে হবে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2। তাহলে এখানে এই দুটো শুধু সদস্য পদ, বাকি সব কোনোটার অসদস্য পদ না। তাহলে লিখবো -5 প্লাস √2 প্লাস √2 এটা পেয়ে গেলাম যোগফল। এবার আমরা বিয়োগফল করব, লিখে নিই -5 প্লাস √2 প্লাস 2√7, এটা আমাদের যোগফল বেরিয়েছিল। তার থেকে আমাদের বিয়োগ করতে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস √2 প্লাস √7। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি লিখবো, সমান সমান দিয়ে লিখবো, আগেরটা যেটা আছে সেটাই লিখবো, √5 প্লাস √2 প্লাস 2√7 মাইনাস 5 মাইনাস √2 এবং আবার মাইনাস দিয়ে √7। যেহেতু আগে সামনে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, সেই হিসেবে করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই √2 আছে এবং এখানে যে √2 আছে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -5 এবং 2√7 থেকে -7 বাদ গেলে পড়ে থাকবে +√7। তাহলে -5 প্লাস √7, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে পরেরটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই -5 মিলে -10 হবে এবং 2√7 থেকে -7 বাদ গেলে পড়ে থাকবে +√7। তার মানে আমাদের যেটা অ্যান্সার হবে -10 প্লাস √7। পরের কোশ্চেনে চলে যাই, যেটা বলেছে দুটি দ্বিঘাতকরণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। দুটো দ্বিঘাতকরণে লিখতে হবে যাদের সমষ্টি মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা লিখতে পারি, ধরো 7 প্লাস √2, এটা নিলাম একটা সংখ্যা, একটা দ্বিঘাতকরণ হিসেবে নিলাম। আরেকটা করণে নিলাম 7 মাইনাস √2। অবশ্যই এদের বিপরীত চিহ্নওয়ালা করণে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা মূলদ সংখ্যাটা বার করতে পারবো। তাহলে এখানে আমরা সমষ্টি বলেছি, তার মানে এখানে একটা যোগ চিহ্ন দেবো। তা দেখি, বার করে দেখি কি মূলদ সংখ্যা বেরোচ্ছে। তা বার করলে আমরা দেখতে পাবো যে এখানে 7 মাইনাস √2 লিখলাম, √2 কেটে গেল, তাহলে এখানে 7 7 40, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো এই হিসাবে আমরা দুটো দ্বিঘাতকরণে লিখলাম, একটা হলো 7 প্লাস √2 এবং আরেকটি হলো 7 মাইনাস √2। অবশ্যই কিন্তু এখানে চিহ্নগুলো বিপরীত নিতে হবে, মানে একটা যদি প্লাস না অবশ্যই অপরটা মাইনাস নিতে হবে। এদেরকে অনুবন্ধী করণী বলে, যেটা আমরা পরের দিন ক্লাসে ডিটেলসে আলোচনা করব যে অনুবন্ধী করণী কী হয়। তা আজকের ক্লাস এটুকখানি। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং তোমরা অন্যান্য ক্লাসের মতো এই ক্লাসটিকেও লাইক করবে, শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অল অপশনটি চুজ করে নেবে, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এবং আমি এরকম ভিডিও এরপরে ভবিষ্যতে কন্টিনিউ আপলোড করে যাব, যে তোমরা এই ভিডিওগুলো সুযোগ সুবিধা নিতে পারো এবং তোমরা বাড়িতে বসে তা তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যেতে পারো। এখন করোনা সিচুয়েশনে তোমরা প্রত্যেকেই বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো।